আসসালামু আলাইকুম। শুরু করেছি গল্প ভাবতরঙ্গ লেখনীতে বেলা শেখ পর্ব ৯। সত্যি কিছু বলার নেই? কিছুই না? আনিকা উৎসুক চোখে চাই। অরুণাভ নাকমুখ কুঁচকে বিড়বিড় করে বলল, আই লাভ ইউ। খানিকটা নিস্তব্ধতা এসে ছুঁয়ে দিল। অরুণাভ শ্বাস আটকে রাখে। আনিকার চাহনিতে আপনা আপনি হাত দুটো গালে ঠেকে। আনিকা চোখ রাঙিয়ে ভয় দেখায়, দাঁত কটমট করে বলল, কি বললি? আবার বলতো। অরুণাবের জান গলায় আটকায়, নাকের পাটা ফুলিয়ে মিনমিনে সুরে বলল, শুনিসনি? না শুনলেই ভালো। অরুণাব গাল হতে হাত সরায়নি। যে কোনো সময় থাপ্পড় জুটতে পারে তার গালে। আনিকা দৃঢ়তার সাথে জবাব দিল, অবভিয়াসলি শুনেছি, কিন্তু আই লাভ ইউ টু। কাকে বললি বুঝতে পারিনি। আমাকে বললি কি? হাউ ডিয়ার ইউ। তার কথার মার পেঁচে বুঝতে অক্ষম অরুণাভ পাশ কাটিয়ে চলে যেতে নেয়। আনিকা বাধা হয়ে দাঁড়ায়, টাইয়ের নট টাইট করে গলায় ফাঁস লাগিয়ে বলল, কোথায় পালাচ্ছিস? লজ্জা করে না? অরুণাবের কাশি উঠে যায়। আনিকা পায়ে ভর দিয়ে উঁচু হয়, মুখটা মুখের কাছে নিয়ে রাগে রাগে সুরে ফিসফিস করে বলল, আই হেট ইউ অ্যান্ড আই অলসো কিক ইউ বার্দি। বলেই টাইয়ের নট টাইট করে। এবার অরুণাভ প্রতিক্রিয়া দেখালো না। শান্ত চাহনি ওই অশান্ত চাহনিতে আটকে যায়। গুলগাল ঝলমলে চোখ যুগের পাপড়িতে মাস্কারা ব্যবহার করেছে, সব সময়ই করে। মেয়েটার ধারণা ওর চোখের পাপড়ি পাতলা, তাই মাস্কারা ব্যবহার করা কখনোই ভুলবে না। সুচারু তেল চিটচিটে নাক, লিপ বামে ঘষা চিকন উষ্টাদর, নব কিশলয়ের মতো থুতনিতে ছোট্ট গর্ত। সবসময় চোখের সামনেই ঘুর ঘুর করে বিদায় নতুন করে মুগ্ধ করার মতো কিছুই নেই। কিন্তু অরুণাভ সরকার এই মেয়েটাতেই বাজেভাবে ফেসে গেছে। এই চিরচেনা মুখবয়ব তার হৃদয়ে প্রশান্তি এনে দেয়। তাদের মধ্যে কোনো কালেই মিটামিটা সম্পর্ক ছিল না। এই দক্ষিণা অম্বরে মেঘ আসে, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি নামে। এই ঝলমলে রোদ্দুরকে দেখা যায়, কখনো বৈরাগী ঝড়ে তছনছ করে যায়। অরুণাভ মুচকে হাসল, পকেটে হাত ঢুকিয়ে ওয়ালেট বের করে কিছু খুঁজতে নিবে, তখনই তৃতীয় পক্ষের উপস্থিতি টাহর করা গেল। উহু উহু উহু, পাপা ইজ কামিং, ক্রিং ক্রিং ক্রিং। অরুণাভ সচকিত ভঙ্গিতে আশেপাশে তাকায়। উত্তরের বারান্দায় দণ্ডায়মান বোন অরুণিতার সাবধানী চাহনিতে সিঁড়ির দিকে তাকায়। প্রহরকে কুলে নিয়ে বাবা এদিকেই আসছে। সে সন্তর্পণে আনিকাকে সরিয়ে দেয়, ঠোঁট বাঁকিয়ে হাসে ক্ষীণ। আনিকা চোখ পাকিয়ে শাসন করল যেন। গলায় ঝুলাইয়মান ওড়না উড়িয়ে চলে যায় গুনগুনিয়ে। অরুণাভ বাঁকা চোখে তা দেখে সামনে অগ্রসর হয়। অরুণিতার মাথায় টোকা দিয়ে মিষ্টি হাসি উপহার দিল। থ্যাঙ্কস বাবুক চড়ই। ম্যানশট নট ব্রো। কখন থেকে ছিলি? শুরু থেকেই। অরুণিতার স্পষ্ট জবাবে অরুণাভ লজ্জিত হয়। তাকে অস্বস্তি থেকে তুলতে অরুণিতা প্রসঙ্গ বদলায়, গম্ভীর মুখে বলল, অফিসে প্রথম দিন কিভাবে কাটলো তোমার? বাবা কি বেশি কাজ করিয়েছে? টায়ার্ড লাগছে তোমাকে? অরুণাভ হাঁপ ছেড়ে বাঁচল, বনের কাজ জড়িয়ে স্বীয় ঘরের দিকে পা বাড়ালো। চঞ্চলা সুরে বলল, বেশি মানে অনেক বেশি। দৌড়ের উপর ছিলাম। সে বাদ দে। জানিস, এত সুন্দর সুন্দর গয়নার কালেকশন দেখলেই নিতে মন চাইবে।
আমি তো পকেটে ফেলে দুজোড়া ঝুমকো আর একটা ব্রেসলেট এনেছি, পাপাকে বলিস না যেন। অরুণিতা ভাইয়ের পায়ের সাথে পা মেলায়, কৌতূহলী দৃষ্টিতে গাড়ি ফিরিয়ে জানতে চাই, আনিপুর জন্য না তোর জন্য। অরুণা পকেট থেকে সত্যি দুজোড়া ঝুমকো আর একটা ব্রেসলেট বের করে। অরুণিতা তবদা খেয়ে যায়, বিস্ময়ে তাকিয়ে বলল, পাপার অফিস থেকে লুকিয়ে এনেছো? হ্যাঁ, পাপার কানে যেন না যায়। অরুণাভ হেসে বোনের গাল টিপে দিল। অরুণিতা ঝুমকো হাতে মুচকে হাসল। এক জোড়া ইয়াররিং আনিপুকে দিব? দরকার নেই, টের পেলেই পাপার কানে দিবে, তখন আমার মান সম্মান শেষ। প্রথমবার অফিসে গিয়েই চুরি, সবাই ছিছি করবে। অরুণাভ হাসতে হাসতে বলল। অরুণিতা মুচকি হাসিতেই আটকে। অরুণাভ ঘরে ঢুকে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। অরুণিতা বিছানায় বসে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, এক ছোটে কিচেনে চলে আসে। কিচেনে সুফিয়া পান চিবোচ্ছিল। অরুণিতাকে দেখে লাল টকটকে ঠোঁট প্রসারিত করে হাসি উপহার দিল। কিছু কইবা পিচ্চি খালাম্মা? আমি চা বানাবো, আপনি একটু আদা কুচি করে দিন। সুফিয়া যে পিচ্চি খালাম্মা বলেই আদা হাতে নেয়। অরুণিতা ঝটপট চা বানিয়ে ফেলে। এক কাপে চা ঢেলে নিয়ে সুফিয়াকে উদ্দেশ্য করে বলল, আমি ব্রোর জন্য নিয়ে যাচ্ছি, আপনি বাকি চা সবাইকে দিয়ে দিবেন। পিচ্চি খালাম্মা, আপনার খারস বাপের মতো আপনার রান্ধনের হাত পাক্কা আছে। আপনার হাতে চা খাইলে মনটাই জুড়াইয়া যায়। অরুণিতা দরজা অবধি গিয়ে ফিরে চাইল সুফিয়ার দিকে, কপালে বাস ফুটিয়ে গম্ভীর গলায় বলল, অনেকটা বানিয়েছি, আপনিও নিতে পারেন। অরুণিতার রসকসহীন কণ্ঠ ভালো লাগে না সুফিয়ার। এই বয়সের মায়া মানুষ, সবসময় হাসি খুশি থাকবো, গুনগুনাইব, ছটফট করব, অথচ এই বেডি বাফের মতোই রাম গরুরের ছানা। অরুণাভ গোসল সেরে সদ্যই বিছানায় গা ছেড়েছিল। অরুণিতাকে চা সমেত ফিরিতে দেখেই হাসি উপহার দিল। আমি ভাবছিলাম চায়ের আবদার করব, কিন্তু তুই তো আগেই চা নিয়ে হাজির। অ্যাগেন থ্যাঙ্কস মাই লিটল সুইট সিস। অরুণিতা চায়ের কাপ হাতে দিয়ে গমগমে সরে বলল, চাচিমণি আজ পাত্রপক্ষকে ফাইনাল ডেট দিবে বলেছে। আজ ডিনারের পর এ নিয়ে আলোচনায় বসবে শুনলাম। অরুণাভ চায়ের কাপে ঠোঁট ভিজিয়ে মনমরা হয়ে বলল, আমি আসলে বুঝতে পারছি না কি করব। চাচিমণি এখনই আনিকার বিয়ে দেওয়ার জন্য এতটা উতলা কেন হলো? তোমার জন্য। অরুণাভ ব্যথিত বদনে চা সেবন করে অরুণিতা বাইয়ের পাশে বসে দীর্ঘশ্বাস ফেলে বলল, চাচিমণি তোমাকে এতটাই অপছন্দ করে কেন বলো তো? অরুণাবের মুখটা বিতৃষ্ণায় ভরে যায়। স্বাদে গন্ধে ভরপুর চাও পানসে লাগে। সে বলল, পাপাকে আনিকার কথা তুই জানিয়েছিস তাই না? অরুণিতা মাথা নাড়ালো। অরুণাভ অসহায়ের সাথে বলল, এখন আমার কি করা উচিত বলতো ভাবুক চড়ই। আনিকা ওর মায়ের হাতের পুতুল, মাকে ছাড়া ও এক পাও নড়বে না। আমি জানি, আমি এও জানি চাচিমণি আমাকে কখনোই মানবে না। তার উপর দিন দুয়েকের মাঝেই আমাকে মাঠে ফিরতে হবে। এসবের মাঝে আমি খেলায় ফোকাস করব কিভাবে? আমার মাথা কাজ করছে না। অরুণাভ চায়ের কাপ রেখে দিল, গলা দিয়ে নামছে না। রাগে সব তছনছ করে দিতে ইচ্ছে করছে।
অরুণিতা ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, পাপা দেখে নিবে সব, তুমি রিল্যাক্সে থাকো ব্রো। কারো পদচারণার শব্দে অরুণিতা দরজায় নজর ফেরায়। প্রহর দাঁড়িয়ে আছে, মুখে লেগে আছে মুক্তঝরা হাসি, হাতে লাচ্ছির গ্লাস, স্ট্র ডুবিয়ে লাচ্ছি খাচ্ছে জনাব। তার পেছনে দাঁড়িয়ে আছে অরুণ সরকার। ভদ্রলোক এগিয়ে আসে, মেয়ের কপালে হাত ছুঁয়ে নরম সুরে জানতে চাইল, জ্বর আর এসেছিল চড়ুই শোনার? অরুণিতা মাথা নাড়ালো, না পাপা। পাপা, জ্বর কিসে চড়ে আসে? গাড়িতে চড়ে? ও আচ্ছা, বুঝেছি, হেলিকপ্টারে চড়ে আসে জ্বর। অরুণ ঘাড় বাঁকিয়ে ছোট ছেলের দিকে ফিরে ব্রু কুচকে নিয়ে বলল, ছোট্ট সরকার, মুখটা একটু বন্ধ রাখুন, লাচ্ছি খান। পাপা, আমি লাচ্ছি খান নয় তো, আমি প্রহর খান। থামে প্রহর, চোখ পিটপিট করে আবার বলল, না না, মিস্টেক হয়েছে পাপা, আমি খান না, আমি তো সরকার, প্রহর সরকার, তোমাদের অলাফ। ঠিক বলেছি না বলো? ছোট্ট সরকার, এত কথা কেন বলেন আপনি? প্রহরের মুখটা অভিমানে টুটুম্বর, একটা কেউ তার কথা শুনতে চায় না, সবাই চুপ থাকতেই বলে। সে মন খারাপ করে চলে যায় সেখান থেকে। প্রহরকে যেতে দেখে অরুণাভ ব্যতিব্যস্ত হয়ে ছুটে যায় তার পিছু পিছু। যেতে যেতে বাবাকে কথা শোনাতে ভুলে না। অরুণ সেদিকে গুরুত্ব না দিয়ে মেয়ের স্নান মুখটার দিকে তাকালো, থুতনি ধরে কোমল গলায় বলল, পাপার চড়ই, মুখটা কালো রেখেছ কেন? কি হয়েছে? অরুণিতা মুখটা গম্ভীর বানিয়ে বলল, কিছু না পাপা। তোমার মাম্মাম বলে কি হয়েছে? এর জবাবে যদি মেয়েরা কিছুই হয়নি বলে, তবে বুঝে নিতে হবে মামলা ক্রিটিক্যাল। অরুণিতা ঘাড় তুলে বাবার মুখের দিকে তাকায়। অরুণ মেয়ের পাশে বসে বাহুতে জড়িয়ে নিল, মাথার অগ্রভাগে চুমু দিয়ে বলল, পাপাকে বলবে না? অরুণিতা কতক্ষণ স্থির হয়ে রয়। মাম্মাম নিশ্চয় পাপাকে সব বলে দিয়েছে। এখন পাপা কি তাকে বাজে ভাবছে? ভাবলে ভাবুক, সে তো ভুল কিছু বলেনি। লতা আন্টির কথা তার খুব একটা বিশ্বাস হয়নি, তাই মামামার কাছে এনশিওর হতে চেয়েছিল। কিন্তু মাম্মাম এতটা রেগে যাবে সে বুঝতেই পারেনি। এখানে রাগের কিছুই সে দেখছে না। মাম্মাম একটু বেশি বেশিই করে। ওই মা, আমি কারো মা নই। অরুণিতা রাগ দেখিয়ে বাবার বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হাঁটা দেয়। অরুণের কপালে চিন্তার ভাঁজ। সে কাল বিলম্ব না করে মেয়ের পিছু পিছু আসে। কারো না, তুমি শুধু আমার মা। অরুণিতা পিছু ফিরল না, কাঠকুট্টা সুরে বলল, স্টপ ফলোয়িং মি। আম নট আনটিল ইউ টেল মি এভরিথিং। হোয়াই ডিডন্ট ইউর পাতাবাহার টেল ইউ? As far as I know, she told you everything in detail. She did not tell me anything. Why are you getting angry, Shuna? অরুণিতা দাঁত কটমট করে বলল, I'm not angry. Of course you are. অরুণিতা থেমে যায়, রাগান্বিত দৃষ্টি ফেলে বাবার উপর। গম্ভীর অরুণ সরকার একটু ভরকালো বই কি, খানিকটা আমতা আমতা সুরে বলল, ইউর নোজ হ্যাজ টার্নড রেড, দ্যাটস হোয়াই আই শেড। অরুণিতা সিঁড়িও বোকা নাকের পাটা ফুলিয়ে দাঁত কিরমির করে বলল, আম নট অ্যাংরি, স্টপ বদারিং মি। অরুণ সরকার কপাল চুলকায়। মেয়ের রাগকে প্রচণ্ড ভয় পাই সে। আবার কি হয়েছে মা মেয়ের? সকালে তো ঠিকই দেখে গেল
একবেলায় কি এমন হলো? পাতা বাহার তো তাকে কিছুই বলেনি। সে মিনমিন করে বলল, আম সো সরি। মায়ের মন খারাপ থাকলে ছেলের ভালো লাগে বলো? বলো না মা, কি হয়েছে? তোমার মাতা আর তোমার পাতাবাহারের মুন্ড হয়েছে। অরুণিতা রাগ দেখিয়ে হনহনিয়ে চলে যায় নিজ ঘরে। সপাটে দরজা লাগানোর শব্দে অরুণ শুকনো ডুব গিলে দুনিয়ায় সবার সামনে গর্জে ওঠা বাঘ তার বাঘিনীর কাছে এসে বেজা বিড়ালের মতো মিউ মিউ করবে স্বাভাবিক। অস্বীকার করার কিছুই নেই। দাম্ভিকতাই ঠাসা নাকুচু ম্যানারলেস লোকটাকে এই বাঘিনী নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারে। আর কেউই না, মানে কেউই না। বললাম তো কিছুই হয়নি। বারবার এক কথা বলে বিরক্ত কেন করছেন? অরুণ এবার ক্লান্ত বোধ করে হাল ছেড়ে বিছানায় ছেলের পাশে গা এলিয়ে দেয়। কুনুই ভাঁজ করে চোখের উপর মেলে শটান হয়ে শুয়ে থাকে। প্রহর অদারা পাজেল ফেলে বাবার গায়ে কম্বল টেনে দেয়। নিজেও কম্বলের ভেতরে ঢুকে বাবার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ে ফিসফিস করে বলল, বাবা, মাম্মা কি হাল্ক? অরুণ হাসল। চোখের উপর থেকে হাত নামিয়ে ছেলেকে বুকে জড়িয়ে পাশ ফিরে শুই কপালে চুমু দিয়ে বলল, ছোট্ট সরকার, ফরফর না করে ঘুমান। আপনার মাম্মাম কিছুটা রেগে আছে। প্রহর মুখ কালো করে বলল, আমি কি ব্যাড বয়? অরুণ সরকার ছোট ছোট চোখে চাই, কই না তো। তাহলে সবসময় আমাকে চুপ থাকতে কেন বলো? আমি কি বোবা? অরুণ ছেলের ঠোঁটের ডগায় টুপ করে আদর করে দেয়। বুকে শক্ত করে চেপে ধরে বলল, তুমি এমন অদ্ভুত কথা বলো যা আমরা শুনে টাসকি খেয়ে যাই। জবাব খুঁজে পাই না, তাই চুপ থাকতে বলি। টাসকি কি জিনিস? কিভাবে খাই? পাতার খিলখিল হাসির শব্দ শোনা যায়। অরুণ ঘাড় তুলে দেখে এক পল আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে আর হাসছে। আচ্ছা, মহিলা বুড়ি কেন হচ্ছে না? মনে হচ্ছে বয়স বাড়ার বদলে কমছে। দেখে বোঝা দায় এই মহিলা তিন ছানার মা। অরুণ নিজ কাঁচা পাকা মিশেলের দাড়িতে হাত বুলিয়ে ছেলের দিকে তাকায়। প্রহর চোখ বড় বড় করে চেয়ে অরুণ সরকার ফুস করে শ্বাস ফেলে বলল, টাসকি খাই না রে বাবা, টাসকি। তাহলে তুমি যে বললে আমার কথা শুনে টাসকি খাও? প্রহর ভ্রুযুগল উঁচিয়ে পরপর প্রশ্ন ছুড়ে। অরুণ ঠোঁটে ঠোঁট চাপে কি জবাব দিবে বুঝে উঠতে পারে না। এই ছেলের সাথে কথা বলার সময় 101বার ভাবতে হয়। সে একটু ভেবেচিন্তে বলল, টাসকি খাওয়া মানে হতবিম্বল হয়ে পড়া। প্রহর বলতেই নিয়েছিল হতবিম্বল আবার কি জিনিস, কিন্তু অরুণ তার আগেই বিপদের আঁচ করে ছেলের মুখে হাত চেপে ধরে। আমার মানিক সোনা, আমার অবেলার প্রহর, এখন পাপার বুকে চুপটি করে ঘুম দাও। এই বিষয়ে আমরা কাল কথা বলবো, কেমন? প্রহর গাল ফুলিয়ে চোখ বন্ধ করে নেয়। অরুণ হেসে তাকে আদর করে পিঠে আলতোভাবে চাপড় মেরে ঘুম পাড়িয়ে দেয়। ভারী শ্বাস টের পেতেই মাথাটা যত্ন সহকারে বালিশে রাখে, কপালে চুমু দিয়ে উঠে যায়। উদাসী চিত্তে ব্যালকনিতে বসে পাতা কোমর সমান চুলগুলো উত্তরি ঠান্ডা হাওয়ায় বরফ হয়ে আছে। অরুণ সরকার পিঠ পেছনে দাঁড়িয়ে চুলগুলো খোঁপায় বেঁধে দেয়। জুঠিতে টিপে দিলে প্যাপো শব্দ হয়ে কান খাড়া হয় না। সেই টুপি মেয়ের জন্য এনেছিল সে। মেয়ে নাক মুখ কুঁচকে বাচ্চাদের খেলনা বলে উপহাস করেছিল। তার
সরি তাই মেয়ের মাকেই পরিয়ে দেয় সে। মহিলাকে কিউট লাগে এই টুপিতে। অরুণ গাল টিপে দিয়ে সামনের রেলিং ঘেঁষে দাঁড়ায়। পাতা কোনা চোখে গম্ভীর মুখখানি দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। অরুণ ছোট ছোট চোখে চাই, রাশবাড়ি সুরে বলল, মেয়ে চুপ, তুমিও চুপ। আর অরুণ সরকার তো অন্তর্যামী। আচ্ছা, কাউকে কিছুই বলতে হবে না। পাতা রাগে চাহনিতে সাবধান করলে অরুণ অবাক হয়ে বলল, আশ্চর্য, এভাবে তাকাচ্ছ কেন? আমি কি করেছি? পাতা চোখ উল্টিয়ে বিরক্তি প্রকাশ করে, দাঁত কটমট করে বিড়বিড়ালো কিছু। অরুণ তা শুনে হাসল। কিছু পল নীরবে নিভৃতে বোঝার চেষ্টা করলো পাতাকে। এক সময় নীরবতার বেড়াজাল ছিঁড়ে পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও বের করে পাতাকে দেখায়। পাতা থমকানো দৃষ্টিতে তাকিয়ে রয়। ফোনটা ছিনিয়ে নিয়ে বারবার দেখে। অবিশ্বাস্য মনে বলল, নিশ্চয়ই এডিট করা ভিডিও। এডিট না, আপনার গুণধর ছেলের কাজ। আপনার কথাই ফুসলিয়ে ফাসলিয়ে নবাব পুত্তুরকে অফিসে নিয়ে গেলাম ব্যবসার হালচাল দেখাতে শেখাতে। কিন্তু এই ছেলে ব্যবসায় লাল সালাম ঠুকে এলো। সবার সামনে আমার নাক কাটা গেল। পাতার বিশ্বাস করতে কষ্ট হয়। তবুও ছেলেকে রক্ষার্থে আদর্শ মায়ের মতো বলল, অফিসের যা কিছু আছে সব বড় সোনার। পছন্দ হয়েছে, নিয়েছে। এখানে নাক কাটা যাওয়ার কি আছে শুনি? পছন্দ হয়েছে আমাকে বলেনি তো। এরকম ছেলে মানসিক করার কোনো প্রয়োজন ছিল না। আমি আরও সুজনকে বলছিলাম স্টাফদের চেক করতে, কিন্তু সিসিটিভি ফুটেজ আমার চোখ খুলে দিল। ওয়াও, দারুণ। পাতা ভ্রু কুঁচকে অরুণের দিকে তাকিয়ে রয়। অরুণ বিরক্ত মুখে বলল, ওকে বোঝা আমার সাধ্যের বাইরে। একটা না একটা কাণ্ড ঘটাবেই। রুবি ভুল কিছু বলে না। অতিরিক্ত লাড দেখিয়ে বিগড়ে দিয়েছি আমি। অ্যান্ড আই রিগ্রেট। আপনার কথার টোনে মনে হচ্ছে ভোরকে চোর বলছেন। চুরি করলে চোর বলবো না? অফিসটা তো ওরই। অফিসটা স্টিল আমার। অরুণ দৃঢ়তার সাথে প্রতিবাদ করে। পাতা মুচকে হেসে বলল, অফিসটা ভোরের বাবার। তো চুরিকে বাবার অফিস বলে ডাকতে পারবে না। সাদেকি 420 বলি ওই ছেলে পুরো বিগড়ে গেছে। আমি শিওর ওই গয়নাগুলো গার্লফ্রেন্ডকে দিবে। পাতা সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করে, গার্লফ্রেন্ড? অরুণ সরকার দীর্ঘশ্বাস ফেলল। অবাক হওয়ার কিছুই নেই। তোমার ছেলে সাধু মোটেই না। আমি খোঁজখবর রাখি, তাই আমি জানি কোথায় কি করে না করে। সব আমার কানে আসে, বুঝেছ? পাতা হাসে। আমার ছেলে কনভার্ট হয়ে তোমার ছেলে হয়ে গেছে অনেক আগেই। বাপেরা খুব স্বার্থপর মাল। যখন ছেলে ভালো থাকে, বাপের কথা শুনে, তখন ছেলে বাপেরই থাকে। যখন নাগালের বাইরে চলে যায়, তখন মায়ের ছেলে হয়ে যায়। পাতা মুচকি হেসে বলল, ওর গার্লফ্রেন্ডকে চিনেন আপনি? আমাকে দেখাবেন? ছবি আছে। ওর স্কুল টিচারের মেয়ে রামিসা। কোচিং সেন্টারে আরও দুটো মেয়ের সাথেও বেশ ভাবছিল। প্রেমের গুঞ্জনও শোনা গেছে। এখন অবশ্য ওদের সাথে যোগাযোগ নেই। তবে ভার্সিটিতে এক সিনিয়র মেয়ে, নাম নীলা, 3rd ইয়ারে পড়ছে। তার সাথেও বেশ ভাব নবাব পুত্তুরের। রেস্টুরেন্টে হাহা হিহি করতে দেখেছি আমি। তাও সচক্ষে, একবার দুবার না, বরঞ্চ 3-3 বার। গার্লফ্রেন্ডের অভাব আছে নাকি ওর? বাড়িতেও একজন আছে। আশ্চর্য, রেস্টুরেন্টে গেলেই গার্লফ্রেন্ড হয়ে যায় নাকি?
আর বাড়িতে একজন আছে মানে? পাতা অবাক হয়ে বলল। অরুণ সন্দিহান চিত্তে শুধায়, জানো না তোমাকে বলেনি? পাতা অবুঝ ভঙ্গিতে মাথা নাড়ালো। অরুণ সরকার তপ্ত শ্বাস ফেলে বলল, 420টা আনিকাকে পছন্দ করে। আমিও জানতাম না। সেদিন অরুণিতা বলল, বলেই না জানলাম। পাতা বুঝি বৈদ্যুতিক শক খেলো, গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো, বড় বড় চোখ বানিয়ে বলল, কি বলছেন ভোরের বাবা? আনির না বিয়ের কথাবার্তা চলছে? রুবি আপু তো খুবই আগ্রহী, তাই আমি মন থেকে কত দোয়াই না করলাম বিয়েটা যেন হয়ে যায়। অরুণ বাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল। পাতা মুহূর্তেই উত্তেজিত হয়ে উঠল, হাত পায়ের তালু জ্বলছে। আকস্মিক শখ হজম করতে কষ্ট হয়। বোর অ্যানিকে পছন্দ করে, আর এদিকে অ্যানির বিয়ের কথাবার্তা পাকাপুক্ত। এখন ভোরের কি হবে? চিন্তায় পাতার মাথা কাজ করা বন্ধ করে দেয়। অরুণের বাহু ঝাঁকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি সব জেনেও চুপ করে কেন আছেন ভোরের বাবা? কিছু করছেন না কেন? আমি কি করব? কি করবেন মানে? অ্যানির বিয়েটা ভেঙে দিন। আরিয়ান ভাইয়া আর আপুর সাথে কথা বলুন, ওদের 4 হাত এক করার ব্যবস্থা করে দিন। অরুণ পাতার কাজ জড়িয়ে নিজের সাথে জড়িয়ে নেয়। দীর্ঘশ্বাস ফেলে একে একে সব খুলে বলে। পাতা সব শুনে আরও উত্তেজিত হয়ে পড়ে। রুবি আপু যে বরকে পছন্দ করে না তা বোঝা কঠিন কিছু না, কিন্তু আরিয়ান ভাইয়ার কি সমস্যা? উনি কিভাবে পারল মুখের উপর প্রস্তাব নাকচ করে দিতে? আমার ছেলে কি এতটাই পচে গেছে? কি এমন পাপ করেছে যে তাকে মেয়ে দিবে না? বড় ভাই প্রস্তাব রেখেছে, তুই কিভাবে পারলি মুখের উপর মানা করে দিতে? আরিয়ান ভাইয়ার সাথে কালকে আমার লেগে যাবে। রিল্যাক্স পাতাবাহার, তুমি কিছু বলতে যেও না। যেচে অপমান হওয়ার কোনো দরকার নেই। দরকার নেই মানে? ভোরের বাবা কাল এনগেজমেন্টের ডেট দিবে। বিয়ের দিনটাও সপ্তাহখানেকের মধ্যেই ফালাবে, আর আপনি হাত গুটিয়ে বসে আছেন। অরুণ পাতাকে শান্ত হতে বলল, বাহুতে হাত বুলিয়ে নরম সুরে বলে, তোমার ওই হাউস অফ পাতাবাহার আমাকে ভাড়াই দিবে? আমি মাসে 25,000 করে দিব। 6 মাসের ভাড়া অ্যাডভান্স দিতেও রাজি। পাতার সমস্ত উত্তেজনা ফিকে হয়ে আসে। গম্ভীর মুখ পানে চেয়ে অবিশ্বাস্য সুরে বলল, আপনি কথা ঘোরাচ্ছেন, আর ওই বাড়ির কথা কেন উঠছে? কারণ তুমি তোমার বাড়িতে ওঠার অনুমতি দিলে। আমরা খুব শীঘ্রই সেখানে শিফট হচ্ছি। কারো বিস্ফোরা হয়ে এই বাড়িতে থাকার মানেই হয় না। আশা করি তুমি বুঝতে পারবে আমি কেন সরকার বাড়ি ছাড়তে চাইছি। পাতা বুঝি চিন্তায় জ্ঞান হারাবে। সে কাঁপা কাঁপা গলায় জানতে চাইল, ভোরের বাবা, বোর অ্যানির বিষয়টা? আমি প্রস্তাব রেখেছিলাম, ওদের জোৎসই লাগেনি, তাই মানা করেছে। কথা সেখানেই শেষ। যা কিছু হয়ে যাক, আমি অরুণ সরকার দ্বিতীয়বার তাদের দ্বার প্রান্তে যাচ্ছি না। পাতা শ্বাস নিতেও ভুলে যায়। এখানেও ইগো? অরুণ কিছু বলে না। ইগো বললে ইগো, সে নত হবে না মোটেও। পাতা শক্ত কিছু বলার জন্য হাঁ করে। অরুণের ইশারাই থেমে যায়। ঘাড় ঘুরিয়ে বেলকনির দিকে তাকায়। প্রহর দাঁড়িয়ে চোখ কসলাচ্ছে। হামি তুলে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, পাপা, মাম্মাম, তোমরা কি লুকিয়ে লুকিয়ে প্রেম করছো? কুয়াশায় ঘেরা শীতের রাতে বিলীন জ্যোৎস্না ছাদের রেলিংয়ের উপর বসে আঁধারে ডুবেছে এক যুবা। আচ্ছা, এখানে যুবক নাকি
যুবতী বলছে বুঝিনি, শুধু জুবাই লিখছে। হাতে ধোয়া ওড়ানো কফির মগ, কাঁধে চড়ে সঙ্গী এনা মিউ মিউ ডেকে চলছে বিরামহীন। তার ডাকে বিরক্ত হয়ে যুবা বলল, আনা চুপ থাকো, নয়তো চলে যাও এখান থেকে। আমাকে বিরক্ত করো না। আনা এক পা বাড়িয়ে অরুণাবের গালে খোঁচাই। অরুণাব বিরক্ত হয়ে তাকে কাঁধ থেকে নামিয়ে দেয়। আনা কতক্ষণ মিউ মিউ করে চলে যায় ল্যাস নাড়িয়ে। অরুণাব একাই বসে থাকে। মিনিটক্ষণ পর কেউ আসে ছাদে। পা টিপে টিপে অরুণাবের পেছনে এসে দাঁড়ায়। বাঁকা হেসে পিঠে হাত রেখে ভৌ বলে ভয় দেখানোর চেষ্টা করে। অরুণাব ভয় পেল না, আলগোছে ঘাড় ফিরিয়ে শান্ত কণ্ঠে বলল, মেয়ে মানুষের বুদ্ধি যে হাঁটুতে থাকে তার জলজ্যান্ত প্রমাণ তুই। কেন, আমি কি করলাম? আনিকার মাথায় টাস করে চড় মেরে অরুণাব দাঁত কটমট করে বলল, রেলিংয়ের উপর বসে আছি আমি, পেছন থেকে ভাউ দিলে যদি আমি তোর আগমন টের না পেতাম সোজা নিচে পড়তাম, গাদার বাচ্চা। অ্যানি সরি আনিকা মুচকে হাসল। পড়লে পড়তি, আমার কি হতো? তোর জন্য নিশ্চয়ই হাউমাউ কান্না জুড়ে দিতাম না। অরুণাব আবারও মাথায় চাটা মেরে বলল, আমার জন্য তুই ব্যবে করে কাঁদবি, আমি তোকে সারাটা জীবন কাঁদাবো। আনিকা ফুস করে উঠলেও মুচকি হেসে প্রত্যুত্তরে বলল, আমি তবে হাসি মুখেই কাঁদব। গাদার বাচ্চা, হাসি মুখে কাউকে কাঁদতে দেখেছিস? খবরদার গাদার বাচ্চা বলবি না। তো কি বলবো, কুটনি বুড়ি? তবে তুই 420। অরুণাব মুচকে হাসল। আনিকা মুখ মুচড়ায়, বাহু ধরে টেনে বলল, নামছিস না কেন? এখানেই বসি, ভালো লাগছে। অরুণাব পাশে বসতে ইশারা করল। আনিকা নাকচ করে বলল, তুই পাগল, আমার ভয় লাগে, চেয়ারে বসি, চল। ভয় কিসের ভাই, আমি আছি তো নাকি? অরুণাব অভয় দেয়। আনিকা বলে, ভয় তো তোকেই, কখন ধাক্কা দিয়ে ফেলে দিস বলা যায় না। ধাক্কা দিবি না তার গ্যারান্টি আছে? না নেই, উঠলে উঠ, নয়তো ফুট। আনিকা চলে যেতে নেয়। অরুণাব পেছন থেকে গায়ের চাদর টেনে বলল, রাগেশ কেন ভাই, উঠে বস না, আমি ধরে রাখবো শক্ত করে। আনিকা চোখ ভরা অবিশ্বাস নিয়ে উঠে বসে। পা নিচে ঝুলছে। অন্ধকারের গভীরতা টাহর করা মুশকিল হলেও আনিকার গা ছমছম করে ওঠে। যদি নিচে পড়ে যায়, না মরলেও হাত পা ভাঙবে নিশ্চিত। সে অরুণাবের বাহুতে শক্তপোক্ত কিল বসিয়ে বলল, বললি ধরে রাখবি শক্ত করে, ধরছিস না কেন? অরুণাব কফির মগে ঠোঁট ছুঁয়ে গলা ভিজিয়ে নেয়। শান্ত সুরে বলল, লজ্জা পাবি না তো আবার? আনিকার চোখের আকার বড় হয়। অরুণাব বাম হাত মেলে দিয়ে সম্মোহনী কণ্ঠে বলল, আয়। আনিকা মুচকি হেসে কাজ ঘেঁষে বসল, একটুও লজ্জা পেল না। অরুণাব কাঁধে হাত রাখলে আনিকা তৃতীয় হাত বাড়িয়ে তার পিঠে রেখে কোমরের কাস্টার হুডি খামচে ধরে বলল, কি খাচ্ছিস? কফি উইদাউট সুগার, খাবি? উহু, চিনি ছাড়া কিভাবে খাস? এভাবেই বলে আবারও কাফে চুমুক দেয় অরুণাব। আনিকা মুখ বিকৃতি করে বলল, তিতা লাগে না নাকি তোর মুখটাই তিতা? কি জানি, আমার কাছে তো তিতা লাগে না, মনে হয় সয়ে গেছে। আনিকা ঠোঁট চোকা করে ও আচ্ছা বলল। শীতকালীন মুখ নিষ্কৃত, উষ্ণ সফেদ ধোঁয়া বাতাসে বিলীন হয়। অরুণাব আনিকার দিকে নিষ্পলক চেয়ে রইল। আকস্মিক তার হাত ফসকে
কফির মগ ইন্তেকাল ফরমাই, হয়তোবা ইট পাটকেলের উপর পড়ে চূর্ণ বিচূর্ণ হয়েছে। শব্দ তো সেরকমই আসলো। অরুণাভ সেই শব্দে ধ্যান দেয়নি। সে বিস্ফোরিত চোখে আনিকার দিকে তাকিয়ে আছে। উষ্ট ও অদরের মাঝে ঈষৎ ফাঁক বলে দিচ্ছে সে অন্য জগতের মোহমায়ায় ফেসে গেছে। আনিকা চোয়াল ধরে তার মুখ ঘুরিয়ে দিল, বাহুতে মাথা ঠেকিয়ে খিলখিল সুরে হেসে বলল, ভোর, তুই সিগারেট খাস? অরুণাভ তৎক্ষণাৎ জবাব দিতে পারল না। ঘর থেকে বেরোতে সময় লাগে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আশ্চর্য, গলা শুকিয়ে গেল কেন? শুকনো ঢুক গিলতেই কত শব্দ শোনা যায়। নিজেকে দাতস্থ করে বলল, প্রয়োজন পড়েনি খাওয়ার। আনিকা হাসতে হাসতেই বলল, খেলে বল, চাচ্চুকে বলবো না। আর এমনিতেও সিগারেটে আমার কোনো ইস্যু নেই, বরং আই লাইক দ্যাট। আমাকেও একদিন টেস্ট করাস। আমার খুব শখ সরি আমার খুব শখ সিগারেট টেস্ট করার। কি এমন নেশা আছে যে ছেলেদের খেতেই হবে? পাগল তুই? অরুণাভ বর্ষণা করে। আনিকা গায়ে মাকালো না, উৎসাহের সঙ্গে বলল, তুই কখনো ড্রিঙ্ক করেছিস? অরুণাভ ঘোর সন্দেহভাজন গলায় বলল, তোর হাবভাব ভালো না। আরে ভয় নেই, নির্ভয়ে বল, চাচ্চুকে বলবো না। উহু, আম গুড বয়। আনিকা আবারও শরীর দুলিয়ে হাসে। হাসতে হাসতে লুটোপুটি খায়। অরুণাভ চাপা স্বরে ধমকায়। আনিকা গায়ে মাখে না, হাসতে হাসতেই বলল, ঠিক বলেছিস, তুই তো ভোর, দ্য টাইনি বয়। অরুণাভ খুব একটা গায়ে মাখালো না। আনিকা হাসি থামিয়ে দিল ধীরে ধীরে। ফিসফিসিয়ে বলল, আমরা দুজনে একদিন চুপি চুপি ড্রিঙ্কস করব। শুনেছি ড্রিঙ্কস করলে হুঁশ থাকে না, মানুষ শুধু হাসে আর আকাশে বাসে। ব্যবস্থা করতে পারবি না? তোর ওই বন্ধু টুটুলকে দাওয়াত দিবি না খবরদার। শুধু তুই আর আমি। হুম, আচ্ছা। সো সুইট অফ ইউ ভোর, বিয়ের পরেও এমনই থাকবি কিন্তু। থামবি তুই? ভোর, তুই লজ্জা পাচ্ছিস? একটু একটু। অরুণাভ ঘাড় ঢলে জড়তার সাথে জবাব দিল। আনিকা আবারও হাসল শব্দ করে। হাসির প্রকোপ কমতেই কাঁধে মাথা রেখে চোখ বুজে দিল। কিছু পল নীরব থেকে বলল, আম্মুকে কিভাবে ম্যানেজ করবি? অরুণাভের কপালে সুদৃঢ় বাস খেলে যায়। ওনাকে ম্যানেজ করব কেন? আম্মু তোকে পছন্দ করে না, এটা কি তুই বুঝিস না? কচি খোকা না আমি? তাহলে বল কিভাবে সব ম্যানেজ করবি? তোকে ম্যানেজ করে নিয়েছি, দ্যাটস এনাফ। চাচিমণি বাড়াবাড়ি করলে সোজা কাজে অফিস। আর আমার ফ্রেন্ডদের বলে রেখেছি, সব বন্দোবস্ত করাই আছে, শুধু কবুল বলে সাইন করা বাকি। আনিকা কাঁধ থেকে মাথা তুলে বলল, তুই ভাবলি কি করে আমি নাচতে নাচতে তোর সঙ্গ দিব? বলতে ভুলে গিয়েছি, আমি ক্লোরোফর্মের শিশি কিনেছি একটা। অরুণাভ খুবই শীতল গলায় প্রত্যুত্তর করল। আনিকা মুচকে হাসছিল। হঠাৎ হাততালির আওয়াজ ভেসে আসে। আনিকা উত্তেজনায় নিজ অবস্থান ভুলে বসে। পড়ে যেতে নেয় রেলিং থেকে, তবে পড়ে না। সে ভাগ্য প্রসন্ন। অরুণাভ সামলে নেয়। রুবি মেয়ের বাহু ধরে রেলিং থেকে নামায়। অরুণাভকে নামতে হয় না, সে একাই নেমে আসে। কপালে আছড়ে পড়া চুল পেছনে ঠেলে হুডির টুপি মাথায় চাপিয়ে নেয়। অস্বস্তি আর লজ্জায় ভেতরটা বুঁদ হলেও বাইরে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। রুবির সহ্য হয় না তার স্বাভাবিক ভঙ্গিমা।
টাস করে দুটো চর বসিয়ে দিতে পারলে শান্তি পেত। অসভ্য, বিয়াদব, নির্লজ্জ ছেলে। সে দাঁত কটমট করে বলল, লজ্জা করে না? ওর মতো আনিকাও বোন হয় তোমার, আর তাকে নিয়ে এই মাঝরাতে ছাদে একা। রাগে গা রিরি করে ওঠে রুবির, কথাটা দলা পাকিয়ে আসে। কি লজ্জাজনক ঘটনা! মাঝরাতে দুইজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে ছাদে বসে, ভাবতেই পারে না সে। আনিকা প্রতিবাদী সুরে বলল, আম্মু প্লিজ সিন ক্রিয়েট করো না, আমার ঘুম আসছিল না, তাই ওকে ডেকেছিলাম, এমনিই কথা বলছিলাম দুইজন। রুবি মেয়ের দিকে শানিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, বেকুব ভাবো আমাকে? তোমার মতো দুরন্তর দুটো নেই, বেকুব কেন ভাববো আম্মু? মজা হচ্ছে? আম্মু তুমি চলো আমার সাথে, আমি সব খুলে বলছি। আরে চলো না। আনিকা মাকে এক প্রকার টেনেই নিয়ে যায়, আর চোখে অরুণাবকে চোখ রাঙাতে ভুলেনি। অরুণাব ঘাড় ডলে, প্রথমবার প্রেম করতে এসেই এইভাবে হাতে নাতে ধরা খেল সে। তার প্রেম কাহিনী তো স্বর্ণাক্ষরে লেখা উচিত। মুচকি হেসে মাথা ধুলালো সে। চাচিমণি যতই হম্বিতম্বি দেখাক না কেন, অ্যানি তো তার সাইডেই দাঁড়িয়ে, আর কোনো চিন্তা নেই। আনিকা সরকার তো অরুণাবেরই হবে। আনি, আমার তরফ থেকে এটাই লাস্ট ওয়ার্নিং। আমি কোনো কথা শুনতে চাই না। আমি শুধু আমার মেয়ের সুন্দর আর সুনিশ্চিত একটা ভবিষ্যৎ চাই। সেই ভবিষ্যৎটা বরের সাথে হলে সমস্যা কি বলো আমায়? প্লিজ ওইসব লেম কথাবার্তা বলবে না। ওইসব শুনে শুনে কান পচে গেছে আমার। রবি ক্লান্ত চোখে চায়, সেও বোঝাতে বোঝাতে অতিষ্ঠ হয়ে গেছে। এই মেয়েকে কীভাবে বোঝাবে? বর সরকার ওর জন্য ঠিক না। সে হতাশ হয়ে বলল, আমার কথা মন দিয়ে শোনো আনি। আমার মরহুম শ্বশুরমশাই দুটো বিয়ে করেছে, অরুণ ভাইয়াও দুটো বিয়ে করেছে, আর আর তুমি ভাবছো বর সরকারও দুটো বিয়ে করবে? আনিকা ব্যঙ্গ করে বলল, মুখে কৌতুকের আভাস। রবির রাগ হয়। হ্যাঁ, আমি ভাবছি, আর আমি শতভাগ নিশ্চিত ভোর ওর বাপদাদার ভাগ্যকেই সালাম জানাবে। আনিকা চরম মাত্রায় বিরক্তবোধের সাথে বলল, আম্মু তুমি বড্ড বেশি বেশি করছো। ছোটবেলার ইস্যু নিয়ে ভোরকে তুমি জাজ করে বেড়াও, কথায় কথায় অপমান করো। আমি অপমান করি না, আমি মুখের উপর সত্যিটা বলি। যা হজম করতে না পারলে অপমানিত বোধ জন্মাবে। তোমার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই, আমি শুধু চাই না তুমি ভোরের সাথে নিজেকে জড়িয়ে কলঙ্ক ডেকে আনো। আমি তোমার মা, দিন দুনিয়া তোমার থেকে বেশি দেখেছি। আনিকা দীর্ঘশ্বাস ফেলে। রুবি মেয়েকে বোঝানোর চেষ্টা করে। আনিকা বিরক্ত হলেও চুপচাপ শুনে তার কথা।